ব্রাইটনেস কোচিং সেন্টারের পক্ষ থেকে ইউটিউব চ্যানেল সমস্ত বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে ভিডিওতে টপিক নিয়ে আলোচনা করব, যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে গ্র্যাজুয়েশন কোর্স করছো, যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে গ্র্যাজুয়েশন কোর্স করছো, বিএ, বিএসসি, বিকম অনার্স এবং পাস কোর্সে ফার্স্ট ইয়ার অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে যারা পড়াশোনা করছো, তাদের প্রতিপদ থেকে এইসি ইংলিশের সাবজেক্টটা আছে, ওই সাবজেক্টটাতে দ্য লাস্ট লিভ ও হেনরির লেখা দ্য লাস্ট লিভ এই শর্ট স্টোরিটা আছে। এই শর্ট স্টোরির বিষয়বস্তু এবং লেখক পরিচিতি আমি এই ভিডিওতে সারসংক্ষেপ হিসেবে আলোচনা করছি। এছাড়া আমার চ্যানেলে যারা নতুন আছো, যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। আমার ভিডিওটা অবশ্যই শুরুতে শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই ভালো লাগবে। আমি এই ভিডিওতে ও হেনরির লেখা দ্য লাস্ট লিভ এই গল্পটির লেখক পরিচিতি এবং সাথে গল্পটির সারসংক্ষেপ এই ভিডিওতে আমি আলোচনা করছি। অ্যাবাউট দ্য অথর অর্থাৎ লেখক সম্বন্ধে আমি আলোচনা করছি। প্রথমে দ্য অথর ও হেনরি, হি ওয়াজ বর্ন অন 11 সেপ্টেম্বর 1862। 11 সেপ্টেম্বর 1862 জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ অ্যান আমেরিকান শর্ট স্টোরি রাইটার। তিনি ওনার লাইফে অনেক ছোট গল্প লিখেছিলেন এবং ছোট গল্পের জন্য উনি খুব বিখ্যাত ছিলেন। অন্যতম ছোট গল্প হচ্ছে দ্য লাস্ট লিভ, এবং তিনি মারা গেছিলেন কত সালে? 5 জুন 1910, অর্থাৎ 1910 সালে 5ই জুন উনি মারা গেছিলেন। হি রোট মেনি শর্ট স্টোরিজ, তিনি অনেক ছোটো ছোটো গল্প লিখেছিলেন। অ্যান্ড দ্য লাস্ট লিভ ইজ ওয়ান অফ দেম, লাস্ট লিভ হচ্ছে তার মধ্যে অন্যতম একটা ছোট গল্প। এই গল্পতে বলা হচ্ছে, একজন ব্যক্তি তার নিজের জীবন বিপন্ন করে তার নিজের জীবন দিয়ে অন্যজনের জীবন বাঁচাবে। একজন ব্যক্তি তার নিজের জীবনকে বিপন্ন দিয়ে অর্থাৎ নিজের মারা গিয়ে অন্য একজনের জীবন কিভাবে বাঁচাবে বা কিভাবে বাঁচিয়েছে, সেটা হচ্ছে এই গল্পের বিষয়টা ছিল। তাহলে গল্পের বিষয়টা হচ্ছে কি, একজন নিজে মৃত্যুবরণ করেছে অন্যকে বাঁচানোর জন্য, সেটা হচ্ছে এই গল্পের বিষয়। তো ছোট গল্পটির নাম হচ্ছে কি দ্য লাস্ট লিভ। দ্য লাস্ট লিভ মানে কি? শেষ পাতা। গল্পটার নাম হচ্ছে কি শেষ পাতা। এই গল্পে যেটা বলা হচ্ছে ছোট গল্পটাতে, শহরটির নাম হচ্ছে কি নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক শহরটার নাম। এই শহরের প্রত্যন্ত বা অনেকটা দূরে একটি গ্রাম ছিল। গ্রামের নাম হচ্ছে কি, গ্রামটা কি গ্রিনউইচ ভিলেজ। তাহলে কি ওই শহরের অনেক দূরে, বহু দূরে একটা গ্রাম ছিল, গ্রামের নাম হচ্ছে গ্রিনউইচ ভিলেজ। আর গ্রামটার নাম কি ছিল? ওই যে জায়গাটার কথা বলা হচ্ছে সে কি ম্যানহাটন। তাহলে কি ম্যানহাটন হচ্ছে কি জায়গাটার নাম। তাহলে ওই জায়গাটার নাম ছিল, ওই গ্রামের একটি জায়গার নাম ছিল ম্যানহাটন। এবং কি ওই গ্রামটি কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক শহর থেকে বেশ কিছুটা দূরে, বহু দূরে অবস্থিত এই শহরটি। এবং কি এই শহর থেকে এই গ্রামে আসতে হলে অনেক যে রাস্তাগুলি ছিল ভাঙাচোরা এবং কি অনেক আঁকা বাঁকা রাস্তা ছিল, বহু পুরনো রাস্তা। তো ওই যে গ্রামের ওই জায়গাটার নাম ছিল ম্যানহাটন। ওই জায়গাতে বহু শিল্পীদের সমাগম হয়েছিল। শিল্পীদের কেন কি, ওই গ্রামে অনেক শিল্পী এসেছিল। ওই শিল্পীদের সমাগম মানে যারা ভালো চিত্র বা যারা অঙ্কন ভালো করতে পারতো, তাদের সমাগম হয়েছিল ওই গ্রামে। ওই গ্রামের পরিবেশটা ছিল এতটাই ভালো, এবং কি ওখান থেকে অনেকে চিত্র অঙ্কন করার প্রতি ইন্টারেস্ট ছিল ওখান থেকেই। তাই কি বহু দূর দূরান্ত থেকে অনেকে যে যারা চিত্রশিল্পী অর্থাৎ আঁকার প্রতি যারা ইন্টারেস্টেড আছে বা যারা বেশ কিছু একটা উন্নত জায়গায় পৌঁছতে চায়, ভালো জায়গায় পৌঁছতে চায়, বা ওর উপর ডিপেন্ড করে, চিত্রের উপর ডিপেন্ড করে ইনকাম বা আর্নিং করতে চায়, তারা কি অনেকে কিন্তু এই ম্যানহাটন গ্রাম ওই জায়গাটাতে এসে হাজির হয়েছিল। এবং কি
ওইখানে ওরা একটা বাড়ি ভাড়া নিয়েছিল। তো বাড়িটা ছিল 3তলা বাড়ি। তো প্রচুর চিত্রশিল্পীর সমাগম ওখানে ঘটেছিল ওই 3তলা বাড়িতে। প্রতি প্রত্যেকের রুমে অনেকেই থাকতো বাড়ি ভাড়া নিয়ে। তো ওরা থাকতো কারণ কি ওই বাড়িটা ভাড়া নিয়েছিল কারণ কি অনেক গরিব বাড়ি থেকে উঠে আসা অনেক সন্তানরা অর্থাৎ ছেলেমেয়েরা, বেকার ছেলেমেয়েরা তাদের উপার্জনের জন্য এসেছে এবং কি ওইখানে থেকেই তারা কি খুব কম খরচে এবং সুলভে, ওখানে ঘর ভাড়া অনেকখানি কম ছিল এবং খাওয়া দাওয়ার ব্যবস্থাটাও খরচ খরচা অনেকখানি কম ছিল। তো এই জন্য এবং সবথেকে বড় কথা কি ওখানে আলোর ব্যবস্থাটা খুব ভালো ছিল কারণ কি ওই গ্রামে আলোর ব্যবস্থাটা খুব ভালো ছিল আর ওদের প্রকৃতির আলো খুব সুন্দর ছিল। তো প্রকৃতির আলো ভালো থাকার জন্য ওরা ওইখানে খুব ভালোভাবে ওরা ওইখানে অঙ্কন করতে পারত। তো গ্রিনউইচ গ্রামের ম্যানহাটন ওই জায়গাতে যে ঘর ভাড়া নিয়ে বা বাড়ি ভাড়া নিয়ে যে আর্টিস্টরা থাকতো তাদের মধ্যে অন্যতম দুজন আর্টিস্ট ছিল। একজনের নাম ছিল সু ছিল একজনের নাম, আর একজনের নাম ছিল কি ঝনসি। তাহলে কি ঝনসি একজনের নাম সু আর একজনের ঝনসি। সু এসেছিল কি মেইন থেকে, মেইন মানে একটা জায়গা ওখান থেকে এসেছিল গিয়ে কি ওই বাড়ি ভাড়া ওই ঘরে ছিল 3তলা বাড়িতে ছিল আর কি। আর ঝনসি এসেছিল কি ক্যালিফোর্নিয়া থেকে। ক্যালিফোর্নিয়া থেকে এসেছিল কি ঝনসি, আর সু এসেছিল কি মেইন থেকে। এরা দুজনকে কেউ চিনতো না, কিন্তু ওই বাড়িতে আসার পর থেকে ওরা 3তলায় ওই ঘরের 3তলাতে ওরা কি ভাড়া নিয়ে থাকতো এবং কি রেস্টুরেন্টে যখন গিয়েছে, সুও রেস্টুরেন্টে গিয়েছে, ঝনসিও রেস্টুরেন্টে গিয়েছে। রেস্টুরেন্টে গিয়ে দুজনের সাথে দেখা হয়েছে এবং সাক্ষাৎ হয়েছে। দুজনে একই ধরনের পোশাক পরেছে এবং কি তারপর থেকে দুজনেই কি বন্ধুত্ব হয়ে গেল। পরবর্তীতে কথাবার্তা কমিউনিকেশন নিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া গেছিল। খাওয়া দাওয়া করার পরে কি দুজনেই কি পরবর্তীকালে ভাব বিনিময় করার পর থেকে কি দুজনে কি বন্ধুত্ব হয়ে গেল। তাহলে কি সু আর ঝনসি দুজনে বন্ধুত্ব হয়ে গেছে। তো তারা দুজনে মে মাসের দিকটাতে বা মে মাসেই তারা দুজনে একটা কি ওই রুমে যে রুমে ওরা থাকতো ওই রুমে একটা স্টুডিও খোলে। তাহলে ওই রুমে স্টুডিও খোলে, নানা রকম চিত্র বা অঙ্কন ওরা করতো এবং কি স্টুডিওতে ছবিও বানাতো বা তৈরি করতো। এই কাজগুলো করতে থাকে এবং মে মাসে শুরু করেছে এবং কি নভেম্বর মাসে ওই এলাকাতে নিউমোনিয়া রোগ ছড়ায়। তাহলে কি নিউমোনিয়া রোগ ছড়ায় কোন মাসে? নভেম্বর মাসে ছড়াচ্ছে নিউমোনিয়া রোগ। অর্থাৎ ম্যানহাটন ওই জায়গাতে নিউমোনিয়া রোগ, অর্থাৎ একটা পাহাড়ি এলাকা ছিল এবং কি পাহাড়ি এলাকা এবং কি ঠান্ডাতে চারিদিকে কি ঠান্ডা এবং তুষারপাত বইছিল এবং নিউমোনিয়া রোগটা মেনলি হয়ে যায় কি ঠান্ডার কারণে। তাহলে ঠান্ডাতে নিউমোনিয়া রোগ হয়। তো কি সেই নিউমোনিয়া রোগ ছড়িয়ে পড়েছিল নভেম্বর মাসে ম্যানহাটন ওই গ্রামে ম্যানহাটন ওই জায়গাটাতে। তারপর কি অনেক লোকেরা কিন্তু ওই নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে পড়েছিল। ম্যানহাটন ওই জায়গার অনেক লোকেরা নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে গেছিল এবং কি তারা অনেকেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। অর্থাৎ কি বেঁচে থাকবে না মারা যাবে সেটা নিয়ে খুব সংকটের মধ্যে ছিল এবং অনেকে দ্বিধার মধ্যে ছিল। দুজন বন্ধুর মধ্যে ঝনসি এও নিউমোনিয়া রোগে পড়ে গেল, মানে এর নিউমোনিয়া রোগ ঝনসিকে আক্রমণ করলো। তো ঝনসি যখন নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে পড়লো তখন সে প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়লো এবং কি সে বিছানায় শুয়ে থাকতো, ক্লান্ত হয়ে বিছানায় ঝনসি শুয়ে পড়ে থাকতো এবং কি কোনো কাজকর্ম করতো না, করার প্রতি কোনো মানসিকতাও ছিল না এবং কি তার ঝনসির মনে হতো যে সে আর কখনো হয়তো বাঁচবে না, সে হয়তো মারা যাবে। ঝনসির সম্পূর্ণভাবে সম্পূর্ণ ভরসা ছিল যে সে আর কোনোভাবে বাঁচবে না, সে হয়তো মারা যাবে। কারণ কি নিউমোনিয়া রোগ হলে পরে খুব কম লোকই বেঁচে ওঠে, সেটা কি ডক্টরের বক্তব্য অনুযায়ী। সেই সময়ের কথা বলা হচ্ছে, বহু পুরোনো দিনের। সেই সময় নিউমোনিয়া রোগের কোনো ওষুধ ছিল না বলা যেতে পারে, অ্যান্টিবায়োটিক খুব বেশি ছিল যেটা বর্তমানে যেটা আছে। তো তাই ঝনসি এটার প্রতি খুব
চিন্তিত ছিল। তো অবশেষে কি বিছানায় শুয়ে থাকতো, শুয়ে কি জানলার দিকে তাকিয়ে থাকতো। তাহলে জনসি জানলার দিকে তাকিয়ে থাকতো। আর কি একদিন একটা ডাক্তার এলো তাকে পরীক্ষা করতে, অর্থাৎ যেই রুমে ভাড়া করা যেই রুমটাতে তারা আছে সেই রুমে কি ডাক্তার এলে হচ্ছে কি তাকে দেখলো এবং দেখে বলল কি যে 10 ভাগের হয়তো 1 ভাগ আশা আছে, 10 ভাগের হয়তো 1 ভাগ আশা আছে এই জনসির বেঁচে থাকা, নাহলে পরে কিন্তু 9 ভাগ কিন্তু কনফার্ম যে জনসি অবশ্যই মারা যাবে। এরকমই ডক্টর তাকে বলে গেল, কিন্তু আরো বলে গেল যে তাকে কিন্তু জনসি কিন্তু বাঁচার জন্য চেষ্টা করতেই হবে, বাঁচার জন্য চেষ্টা কিন্তু জনসিকে করতেই হবে। নিজে থেকে কি উদ্যম এবং কি কনফিডেন্স রাখতে হবে, তবেই হয়তো কি জনসি বেঁচে যেতে পারে। তাই করলো। যাওয়ার আগে বন্ধু সুকে ডাক্তার বলে গেল তার প্রতি যত্ন নিতে এবং কি সে হয়তো কোনো মানসিক রোগে ভুগছে কিনা। তাহলে কি সুকে জিজ্ঞাসা করলো যে জনসি কোনো মানসিক রোগে ভুগছে কিনা, জিজ্ঞাসা করলো। তো জিজ্ঞাসা করলো কারণ মানসিক রোগে পড়লে পরে কিন্তু ওই নিউমোনিয়া রোগটা কিন্তু জনসিকে আরো বেশি অ্যাটাক করবে। তাই কি মানসিক রোগ কাটাতে হবে, কাটালে পরে অবশ্যই কি হয়তো অবশ্যই জনসি সেই রোগ থেকে বেরোতে পারে। তাই কি সুকে জিজ্ঞাসা করলো ডাক্তার যে কোনো মানসিক রোগে সে ভুগেছে কিনা। তখন সু ডক্টরকে বলল, কি বলল, সি ওয়ান্টেড টু পেইন্ট দ্য বে অফ নেপলস, মানে সে নেপলসের অর্থাৎ নেপলসের সমুদ্র তীরের ছবি সে আঁকতে চায়। মানে সে কে জনসি, ঠিক আছে, জনসি সে আঁকতে চায়। তাহলে এটা ছিল তার একটা স্বপ্ন ছিল কি যে নেপলসের সমুদ্রের তীরের ছবি এঁকে সে একজন বিখ্যাত হবে, সে একজন পপুলারিটি নিয়ে আসবে, সে ফেমাস হতে চায়, কে জনসি। তাই এটা নিয়ে সে চিন্তা করছিল, এটি তার চিন্তা। এই কথা যখনই বললো তখন ডক্টর বলল কি চিন্তা হলো কি দুর্বলতা। তাহলে কি এটি নিয়ে চিন্তা করছে বা নিজের দিক থেকে দুর্বল হয়ে পড়ছে, সেই দুর্বলতা থাকা মানে নিউমোনিয়া রোগে আক্রান্ত হবে এবং কি বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ হয়ে যাবে। এই কথা বলে চলে গেল। কি ওই সময় চিন্তা থেকে সরে আসতে বললো, কিন্তু জনসি তার এই চিন্তা থেকে এক মুহূর্ত সরতে নারাজ, কারণ কি সে স্বপ্ন দেখছে এই নেপলসের সমুদ্র তীরের ছবি সে আঁকবে, চিত্র সে অঙ্কন করে সে ফেমাস হবে। এবারে ডক্টর এই পরামর্শ দেওয়ার পরে সে ওই চিন্তা থেকে দূরে সরে আসতে বলল, ডক্টর সরে আসতে বললো, না হলে পরে পরবর্তী দিকে অনেক খারাপ পরিণত হয়ে দাঁড়াবে। কিন্তু চলে যাওয়ার পরে কিন্তু জনসি কি বললে পরেও জনসি কোনো কথা শুনবে না, সু জানে যে সু পরবর্তী দিকে ডক্টর চলে যাওয়ার পরে খুব কান্নাকাটি করতে লাগলো। তো কান্নাকাটি করার পরে অর্থাৎ সু কান্নাকাটি করার পরে তো নিজেকে সামনে নিল, কেন কান্নাকাটি করছে, ডক্টরের কথা অনুযায়ী হয়তো জনসি মারা যেতে পারে। তাই কি সে নিজেকে কান্নাকাটি করার পর নিজেকে সামনে নিল এবং কি নিজের প্রতিজ্ঞা হলো যে জনসিকে যেভাবে হোক বাঁচাতে হবে, তার জীবন ফেরাতে হবে, এই চিন্তা ভাবনা ছিল সু। তাই এই ভেবে সে একদিন কি করলো, খাবার তৈরি করে জনসির কাছে গিয়ে হাজির হলো। যখন দেখলো কি জনসি জানলার দিকে মাথা করে আছে এবং কি ভেবেছে কি হয়তো কি জনসি ঘুমিয়ে পড়েছে, কিন্তু পরবর্তীকালে দেখলো কি একটা কি ফিস ফিস করা আস্তে আস্তে করে একটা কণ্ঠের যেন ভেসে আসছে। তখন কাছে গিয়ে সু যখন কাছে গেল, কাছে গিয়ে দেখলো কি জনসি কিছু বিড়বিড়ি করে কিছু একটা কাউন্ট করছে এবং কি সে তাকিয়ে আছে, কি কাউন্ট করছে, সি কাউন্টেড দ্য লিভস অফ ভাইন, মানে কি লতানো আঙুর গাছের পাতাগুলো সে হিসেব করছে, 1টা 2টো 3টে 4টে করে পাতা সে হিসেব করছিল। মানে কি ক্লিনিং টু দ্য ব্রিক ওয়াল, সেই আঙুর গাছটা হচ্ছে লতানো আঙুর গাছটা মাটির দেওয়াল ধরে কি বাইতে শুরু করেছিল বা সেটা দেয়াল ধরে ঝুলছিল, সেই লতানো আঙুর গাছটা সেই পাতাগুলো করছে অফ দ্য অ্যাডজাসেন্ট বিল্ডিং, মানে কি বলছে, মানে পাশের বাড়ির বিল্ডিংয়ে। তাহলে পাশের বিল্ডিংয়ের দেয়ালের উপরে সেই লতানো আঙুর গাছ ঝুলছে এবং সেই পাতাগুলো 1টা 2টো করে কাউন্ট করছে এবং কি 11, তারপর 13,
তারপরে 12, তারপরে 11, এরকম করে কি গুনতি করছে এবং কি আর 6টা আছে বলল। তাহলে এইরকমভাবে কি জনসি হিসেব করতে লাগলো। তখন কি সু তাকে জিজ্ঞাসা করছে যে সে কি হিসেব করছে। সু জিজ্ঞাসা করছে জনসিকে সে হিসেব করছে। তখন বলছে কি আমি এই গাছে, এই আঙুর গাছে, লতানো আঙুর গাছের পাতাগুলো আমি হিসেব করছি। বলছে কি যখন 100-র বেশি ছিল এই পাতাগুলো তখন আমার পক্ষে হিসেব করা অনেক কষ্টসাধ্য ছিল, আমি ঠিকঠাক হিসেব করে উঠতে পারছিলাম না, গুলিয়ে গিয়ে যাচ্ছিল। এবং যখন কি একটা একটা করে পাতা যখন ঝরতে শুরু করলো তাহলে প্রতিদিনই কি পাতাগুলো কয়েকটা করে পাতা ঝরতে একটা সময় কি 13টা এসে হাজির হলো। 13টার পরে তারপরে কি পাতা 12টা, তারপরে 11টা, এইরকম করে কি হতে একটা সময় কি 6টাতে গিয়ে দাঁড়ালো। তখন কি বললো কি আমার মৃত্যু আর 6 দিন বাকি। ওকে, তাহলে কি একটা একটা করে পাতা ঝরে পড়ছে আর জনসি তার দিকে তাকিয়ে, সেই পাতাগুলোতে তাকিয়ে ভাবছে কি যে আঙুর গাছের পাতা, গাছ থেকে যেরকম একটা করে পাতা ঝরে পড়ছে তাই কি আমারও মৃত্যু আস্তে আস্তে করে সেই একটা একটা দিন করে এগিয়ে চলেছে, একটা একটা মুহূর্ত করে এগিয়ে চলেছে। তাহলে কি একটা একটা পাতা, আঙুর গাছে একটা পাতা ছিল তার জীবন একটা মুহূর্ত। এবং কি বললো যেই দিন আঙুর পাতার লাস্ট পাতাটা যেদিন পড়ে যাবে সেই দিন আমি মারা যাব, সেই দিন আমি হয়তো আর পৃথিবীতে থাকবো না, আমার মৃত্যু নিশ্চিত হবে। কে বলল? জনসি বলল। কাকে বলল? সুকে বলল। তো জনসির এই কথোপকথন বা এই স্টেটমেন্টগুলো শোনার পরে কিন্তু সু জনসিকে খুব বকাবকি করতে লাগলো, খুব বকাবকি করতে, এবং কি এটা সম্পূর্ণ কুসংস্কার বা এটা সম্ভব নয় বলতে শুরু করলো। কিন্তু খুব বকাবকি করছিল এবং তাকে উৎসাহিত করতে লাগলো তাকে বেঁচে থাকার জন্য বা তার জীবনটা পুনরায় আবার আগের অবস্থায় নিয়ে যাওয়ার জন্য, বা আগের অবস্থায় যাতে আগের মতো করে সে ভালোভাবে চলাফেরা করতে পারে বা সুস্থ থাকতে পারে তার জন্য তাকে উৎসাহিত করতে লাগলো। কিন্তু জনসি কোনোভাবে সুয়ের উৎসাহতে নারাজ। এবং কি সু কি করলো তখন যে এটা জনসির জন্য একটা ছবি বিক্রি করলো, ছবি বিক্রি করে সেখান থেকে টাকা ইনকাম করে, এবং সেখানে তার জন্য জনসির জন্য ভালো খাবার নিয়ে এলো এবং কি তার জন্য দামি মদও কিনে নিয়ে এলো। কিন্তু তাতেও জনসি ওর প্রতি, ওই খাবারের প্রতি বা ওগুলোর প্রতি কোনোভাবে মনোযোগ ছিল না বা কোনোভাবে আকৃষ্ট ছিল না। তার সম্পূর্ণভাবে শুধু তাকিয়ে ছিল কার দিকে? সেই আঙুর গাছের সেই পাতাগুলোর দিকে, পাতাগুলো কিভাবে ঝরে ঝরে পড়ছে। আর আস্তে আস্তে কি যতই পাতাগুলো আস্তে ঝরে ঝরে পড়ছে তখন কি জনসিও আস্তে আস্তে কি নিস্তেজ হয়ে পড়ছে, আস্তে আস্তে সেও কি মৃত্যুর দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছে। তো সু যখন নোটিস করলো যে সেই লতানো আঙুর গাছটার আর একটা পাতা আছে, আর মাত্র একটি মাত্র পাতা আটকে আছে, এবং কি সেই পাতাটা ঝরে পড়ার সাথে সাথে কি জনসি মারাও যাবে, জনসি এর প্রতি নিশ্চিত ছিল যেহেতু, তাই সু কি করলো তাড়াতাড়ি করে সেই জানালার শাটারটা কি করলো বন্ধ করে দিল। জানালার শাটারটা বন্ধ করে দিয়ে জনসিকে বললো তুমি ঘুমিয়ে পড়ো। তাই কি করলো তাকে ঘুম পাড়িয়ে দিল এবং কি শাটারটা বন্ধ করে দিল। তখন দ্বিতীয় কোনো পথ অনুভব দেখতে না পেরে সে কি করলো চলে গেল আরেকজন ভদ্রলোকের সঙ্গে সাক্ষাৎ করতে। সু চলে গেল কার সঙ্গে? সে কি বেডম্যান। তাহলে কি বেডম্যান বলে ইনি একজন ভদ্রলোক, ওনার সাথে ইনি একজন ছিলেন আর্টিস্ট, একজন কি ওদের মতো আর্টিস্ট, ওনার থেকে দূর দূরান্ত থেকে এসেছে এবং ওই বাড়িতে ভাড়া বাড়ি থাকে। সেই আর্টিস্টের কাছে এসেছে এবং কি সেই এই বেডম্যান সুকে এবং জনসিকে প্রচুর পরিমাণে ভালোবাসে দুজনকে, এবং এই দুজন মহিলাকে কেউ যদি কিছু বলে তাহলে কিন্তু বেডম্যান খুব রেগে যায় এবং তাদের সাথে হচ্ছে কি খুব ওদের হয়ে, এই দুজন মহিলার হয়ে কিন্তু এ খুব রুখে দাঁড়ায়। তাই কি এই বেডম্যান এই দুজনকে খুব ভালোবাসে। 40 বছর বয়সে আর্টিস্ট, এবং কি ছোট ছোট চিত্র আঁকার প্রতি তার খুব পারদর্শী ছিল, এবং সেখান থেকে কি সেই অল্প এবং কি ওখান থেকেই সে
ইনকাম বা রোজগার বা উপার্জন করতো। সেই ছোট ছোট ছবি থেকে ছবিগুলো আঁকতো, এঁকে বিক্রি করতো, সেগুলো থেকেই সেই পয়সা ইনকাম করতো। এবং কি এই ব্যাটম্যান ছিলেন একজন কি রাগী মানুষ, খুব রাগী মানুষ ছিলেন কিন্তু এই মানুষটি। তো ওনার সাথে গিয়ে কি করলো, কথাবার্তা বললো। কে বললো? সু। তাহলে কি সু হচ্ছে কি ব্যাটম্যানের সাথে কি জনসির ব্যাপারে কথাবার্তা বলতে শুরু করলো। জনসির বিষয়টা নিয়ে, যে মনের একটা রোগ যে হয়ে আছে বা টেনশন হয়েছে সেটা নিয়ে কথাবার্তা বলতে লাগলো। তখন সু এবং কি ব্যাটম্যান দুজনেই জনসির রুমে ঢুকলো এবং কি জনসির রুমে ঢুকে জনসিকে অনেকভাবে বকাবকি করতে লাগলো এবং তাই প্রথমে বকাবকি করলো, তারপর থেকে বোঝাতে লাগলো ব্যাটম্যান। কিন্তু দুজনের বক্তব্য কোনোভাবে শোনেনি জনসি, তাকে কোনোভাবে শোনেনি। তো যখন এ শোনেনি তখন কিন্তু সুকে তখন কি ব্যাটম্যান বললো যে শাটারটা নামিয়ে রাখতে, শাটারটা যেন না কোনোভাবে যেন না খুলে। তাহলে জানলার দিকে যে বাইরের দৃশ্য দেখার জন্য যে একটা শাটার থাকে জানলাতে, সেই শাটারটা বন্ধ করে দিতে বলে, যে কোনোভাবেই এই শাটারটা খুলবে না। খুললে পরে যদি কোনোভাবে ওই একটি যে পাতা আটকেছে ওই পাতাটা যদি দেখতে পায় যে পাতাটা পড়ে গেছে, তাহলে কিন্তু সাথে সাথে জনসি মারা যাবে। তো এই কথা বলার পরেই ব্যাটম্যান কি করলো, ওদের রুম থেকে বেরিয়ে এলো। বেরিয়ে এসে রাত্রিতেই কি করলো, ওই সন্ধ্যেবেলাতেই বা সন্ধ্যের দিকটাতেই কি করলো, ব্যাটম্যান নিজের ঘরে বসে একটি মানে বৃদ্ধ বা 40 বছর বয়সী ব্যাটম্যান কি করলো, নিজের ঘরে বসে একটি ছবি আঁকলো। শ্রেষ্ঠ একটি ছবি আঁকলো। কিসের ছবি? একটা পাতার ছবি আঁকলো। তাহলে কি সে একটা পাতার ছবি আঁকলো, খুব সুন্দর একটা পাতার ছবি আঁকলো। কার মতো? আঙুর গাছের পাতার সাইজ বা পাতার মতো দেখতে ওইরকম একটা কি অবিকল একটা ছবি আঁকলো। ছবি এঁকে কি করলো, ওই বেরিয়ে এসে রাত্রিবেলাতে সেই সময় তুষারপাত হচ্ছে, খুব বাতাস বইছে, মানে ওই তুষারপাত বা ওই বাতাসে যে কোনো মানুষ কিন্তু বাইরে বেরোলে পরে নিউমোনিয়া রোগে আক্রান্ত হবে। তাই কি সেটাকে উপেক্ষা করে সেই রোগকে উপেক্ষা করে কি করলো ব্যাটম্যান, সেই রাত্রিতে সিঁড়ি বেয়ে যেখানে জনসি ঘুমিয়েছিল বা যেখানে থাকতো সেই সোজাসুজি জানলার সোজা যেখানে কি সেই আঙুর গাছটা ছিল, একটি মাত্র পাতা ছিল আটকে ছিল, সেইখানে কি করলো, কি দেখলো কি পাতা তো আর নেই, ঝড়ে পাতা সমস্ত পাতায় ঝরে পড়ে গেছে আর একটিও পাতা নেই। সেখানে কি করলো ব্যাটম্যান গিয়ে ওই একটি পাতা, যে পাতা এঁকেছিল ওই পাতাটা গিয়ে আটকে দিয়ে এলো। তাহলে কি তার নিজের তৈরি কি করলো পাতা গিয়ে দূরে গিয়ে আটকে দিয়ে এলো এবং কি দিয়ে তারপরেই ওই রাত্রির মধ্যে সিঁড়ি বেয়ে আবার নিচে নেমে এলো। পরের দিন যখন সকাল হলোর পরে কি জনসি হচ্ছে কি সুকে বললো যে জানলাটা খুলে দিতে। তখন কি জানলাটা যখন খুলে দেওয়া হলো, দেখলো কি জনসি দেখলো কি সেই গাছে একটি মাত্র পাতা আটকানো আছে, মানে পাতা আছে। এবং কি জনসি তো অবাক হয়ে গেল যে রাত্রিতে এত তুষারপাত হলো, এত ঝড় হলো, তাতেও সমস্ত পাতা চলে গেল গাছটা থেকে, এই একটি মাত্র পাতা আছে, ও পাতা কীভাবে কেন ওখানে আছে, কেন পড়লো না? নিজের মধ্যে অনেক প্রশ্ন জাগতে শুরু করলো। তারপর কি বহুদিন ধরে বেশ দেখতে শুরু করেছে, পাতা তখনও পর্যন্ত আটকে আছে। তাহলে পাতা আটকে থাকা মানে কি তখন পর্যন্ত, তাহলে কি যদি পাতাটা পড়ে যায় তাহলে কিন্তু জনসি মারা যাবে। মনের রোগ ছিল যেহেতু এটার, অবশ্যই জনসি মারা যাবে। তাই কি করলো, সেই ওদিকে তাকিয়ে থাকলো। তো সকালে কি করলো, পরের ক্ষণে সকালে কি করলো, সেই ডাক্তার এলো জনসিকে দেখতে, জনসি কেমন আছে দেখার জন্য কি ডক্টর এলো। যখন ডক্টর এসে যখন দেখলো কি জনসি আগের থেকে অনেকখানা সুস্থ অবস্থাতেই আছে, মানে কি সেই পাতার দিকে তাকিয়ে আছে, পাতাটা কিন্তু তাকিয়ে থাকার ফলে পাতাকে যতক্ষণ আটকে আছে ততক্ষণ পর্যন্ত কি জনসি সুস্থ অবস্থাতেই আছে। তাই জনসি ঠিক অবস্থাতে আছে, পাতা পড়ে যায়নি এখনো পর্যন্ত, কেন পড়েনি সেই অপেক্ষার মধ্যে, কিন্তু পাতা পড়ে যায়নি বলে সে তখনও পর্যন্ত কি সুস্থ অবস্থাতে। পাতা পড়ে গেলে অসুস্থ হয়ে পড়ে এবং সে মারা যাবে, সেটাই ছিল কল্পনা ছিল কার? জনসির। এবারে কি ডক্টর যেই সময়ে জনসির রুম থেকে বেরিয়ে যাবে সেই সময় বলে গেল কি একতলাতে ব্যাটম্যান মানে নামে হচ্ছে একজন ভদ্রলোক বৃদ্ধ মানুষ আছে, উনাকে হঠাৎ মাত্র নিউমোনিয়া রোগে অ্যাটাক করেছে। তাই কি
ওনাকে দেখতে অবশ্যই যেতে হবে, ওনাকে এখান থেকে হাসপাতালে নিয়ে যাবে। হয়তো ওনার খুব সংকট অবস্থা, হয়তো কি বাঁচানো যেতে নাও পারে, হয়তো কি মারা যেতেও পারে, তাই কি ওনাকে নিয়ে যেতে হবে। তাই কি এই কথা বলে চলে গেল। তাহলে এই কথা বলে কি ডক্টর চলে গেল, গিয়ে কি এলো কি যে হসপিটালের মধ্যে বেডম্যানকে কি অ্যাডমিট করা হয়েছে। তারপরে তারা পরক্ষণে খবর পেল কি বেডম্যান মারা গিয়েছে। তাহলে হাসপাতালেই বেডম্যান মারা গিয়েছে। হঠাৎ মাত্র কেন বেডম্যান মারা গেল, কেন বা ওকে নিউমোনিয়া রোগে আক্রান্ত হলো নিউমোনিয়া রোগে, এটা অনেক প্রশ্ন ছিল। তো তারপরে কি বিষয়টা কি ওই রুমে বা ওই বাড়িতে যে সিকিউরিটি বা গার্ড ছিল উনি বললেন কি যে দুদিন আগে দেখেছিলাম বেডম্যান বৃষ্টির রাত্রিতে, তুষার হচ্ছে এবং ঝড় হচ্ছে, সেই রাত্রিতে বেরিয়ে গিয়ে ওই সিঁড়ি বেয়ে ওই রুমের কাছে কি একটা কাজ করছিল এবং সেই কাজটা ছেড়ে দিয়ে ও কি ফিরে এসেছে, এবং কি ফিরে এসেই সাথে সাথে ভিজে অবস্থাতে এসেছে, রুমের মধ্যে প্রবেশ করছে এবং তারপর থেকে যন্ত্রণায় ছটফট করতে শুরু করেছে এবং তারপর থেকে কি ওকে নিউমোনিয়া রোগে অ্যাটাক করেছে। যখনই জানা গেল যে নিউমোনিয়া রোগে অ্যাটাক করছে, যখন কি সু আর জনসি বিষয়টা যখন জানতে পারলো, তখন গিয়ে কি ভালোভাবে ওই আঙুর গাছটার কাছে গিয়ে যখন ভালোভাবে লক্ষ্য করে দেখলো কি একটি পাতা তখনও পর্যন্ত আটকানো আছে, এবং সেই পাতা হচ্ছে কি সেই আঙুর গাছের প্রকৃত পাতা নয়, একটা কি ফলস পাতা ওইখানে আটকানো আছে ওই গাছের সাথে। এবং কি তাই কি বেডম্যান গিয়ে কি রাত্রিতে গিয়ে ওই গাছের সাথে একটা ফলস পাতা আটকে দিয়েছে, যাতে করে কি বুঝতে পারে কি জনসি পরের দিন সকালে যখন কি জানলাটা খুলে যখন দেখবে কারণ কি পাতা আটকেছে, তার মানে কি তার মধ্য দিয়ে কি জনসি বেঁচে থাকবে। তাই কি করলো, গিয়ে সেই রাত্রে গিয়ে পাতাটা আটকে দিয়ে এসেছিল, একটা কি নিজের তৈরি একটা পাতা নিজেই বানিয়েছিল, গিয়ে আটকে দিয়ে এসেছিল, যার মধ্য দিয়ে কি নিজের ওই রাত্রিতে বেরিয়ে ঝড়ের রাত্রিতে বেরিয়ে নিজের জীবন বিপন্ন করলো। বেডম্যান নিজের জীবন বিপন্ন করলো আর জনসির নতুন জীবন ফিরিয়ে দিল। দেখে জনসি নতুন জীবন ফিরিয়ে দিল আর বেডম্যান নিজেই মারা গেল। তো ও হেনরি তার দ্য লাস্ট লিভ গল্পে কে জনসির জীবন ফিরিয়ে দিয়েছে কে বেডম্যান, এবং বেডম্যান কি করছে তার নিজের জীবনকে বিপন্ন করে জনসির জীবন ফিরিয়ে দিয়েছে। এটা হচ্ছে তার নিজের জীবন বিপন্ন করে আরেকজনের জীবন ফিরিয়ে দিয়েছে। এটা হচ্ছে কি ছিল একটা গল্পের বিষয়, অর্থাৎ কি স্যাক্রিফাইস করলো, বেডম্যান এখানে স্যাক্রিফাইস করলো। এই শিক্ষাটা বা এরকম একটা বিষয় আমরা জানতে পারলাম এই গল্প থেকে। ও হেনরি খুব সুন্দরভাবে তুলে ধরেছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কতটা সহজে আলোচনা করলাম এই ও হেনরির দ্য লাস্ট লিভ শর্ট স্টোরি থেকে। তো বিশেষ সারসংক্ষেপে আমি এই ভিডিওতে আলোচনা করলাম। তো ভিডিও যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের লিঙ্কগুলো শেয়ার করবে, কমেন্টও করবে। আমি পরবর্তীতে এই লাস্ট লিভ এই ছোট গল্পের উপরে আমি সম্ভাব্য এমসিকিউ টাইপের কোশ্চেন কেমন আসতে পারে আমি অবশ্যই আলোচনা করব। তাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।